আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি হিসাব বিজ্ঞানের টাইপ ভিত্তিক বহু নির্বাচনী ক্লাসে। আমরা দেখতে দেখতে কিন্তু চতুর্থ অধ্যায় মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টাইপ 5 এর গাণিতিক সমস্যা। খেয়াল করে দেখো, আমাদের টাইপ 5 এর আমরা আলোচনা করব কি নিয়ে? আমরা আলোচনা করব গাণিতিক সমস্যাবলী নিয়ে। আমাদের হিসাব বিজ্ঞানের বহু নির্বাচনীর পরীক্ষায় 30টা প্রশ্নের মধ্যে অলমোস্ট 5 থেকে 7টা প্রশ্ন থাকে আসলে হচ্ছে ম্যাথমেটিক্যাল, তাই না? এটার পরিমাণ কিছুটা বাড়তে পারে, অবশ্য 60টার উপরে দেওয়াটা খুবই অমানবিক হয়ে যাবে আমার মতে, বাট 10টা পর্যন্ত আসতেও পারে। তো এই যে 5টা বা 7টা ম্যাথ আসবে, এটা কিন্তু আমি যে প্রতিটা অধ্যায়ে একদম লাস্টের একটা টাইপ গাণিতিক সমস্যার একটা টাইপ রাখছি, এই টাইপটা থেকেই কিন্তু তোমরা ইনশাল্লাহ কমন পাবা। তো আমাদের এই বইয়ের প্রত্যেকটা এমসিকিউ গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা এমসিকিউ তোমাকে মনোযোগ দিয়ে করতে হবে এবং এই মনোযোগটা কিন্তু পরীক্ষার আগের দিন পর্যন্ত ধরে রাখতে হবে। তো আমরা কথা না বাড়িয়ে টাইপ 5-এ আলোচনায় চলে যাব। টাইপ 5-এ আমরা হচ্ছে 64 থেকে 87 অলমোস্ট বেশ কয়েকটা প্রশ্ন আমরা আলোচনা করব এবং খুবই ব্যাখ্যা বিশ্লেষণ করে সময় নিয়ে তারপরে প্রশ্নগুলো আমরা সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদের প্রশ্ন বলেছে নিচের উদ্দীপকটি পড়ো এবং 64 থেকে 66 অর্থাৎ 64, 65, 66 তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে। কি বলা আছে? বলা আছে মিস্টার রহিম 2018 সালের 1 জানুয়ারি তারিখে তার ব্যবসায়ের জন্য 50,000 টাকা মূল্যের একটি যন্ত্রপাতি ক্রয় করলেন এবং সংস্থাপন ব্যয় বাবদ 5,000 টাকা ব্যয় করলেন। তিনি 2021 সালের ডিসেম্বর মাসে 35,000 টাকায় বিক্রি করলেন। 35,000 টাকায় যন্ত্রটি তিনি 2021 সালে কত টাকায় বিক্রি করেন? 35,000 টাকা দিয়ে সে যন্ত্রপাতিটা বিক্রি করে দেন। এই সময় যন্ত্রটির অবচয় বাদে মূল্য ছিল 64,000 টাকা। আমরা স্টেপ বাই স্টেপ আসি, পুরোটা একবারে মাথায় নেওয়ারও দরকার নেই, এত গ্যাঞ্জামে যাওয়ার দরকার নেই। 64 নম্বর প্রশ্নে বলেছে মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ কত? মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ হচ্ছে আমি সম্পত্তিটা যত টাকা দিয়ে কিনছি প্লাস এই সম্পত্তিটা কেনার পরে আমি ব্যবহার করার আগ পর্যন্ত যা যা খরচ করছি এটার একটা যোগফল। তাইলে আমি সম্পত্তিটা কিনছি কত টাকা দিয়ে? তার ব্যবসায়ের জন্য 50,000 টাকার মূল্যের একটি যন্ত্রপাতি ক্রয় করলেন। তাইলে আমি এটা কিনছি 50,000 টাকা দিয়ে। ওকে, এরপরে সংস্থাপন ব্যয় বাবদ কত টাকা খরচ করছি? 5,000 টাকা। কত টাকা? 5,000 টাকা। ওকে, 5,000 টাকা ব্যয় করলেন। তিনি যন্ত্রটি ডিসেম্বর মাসে এত টাকা বিক্রি করলেন। ওকে ফাইন, ওগুলো আমার দেখার দরকার নেই। তাহলে 50,000 আর 5,000 যোগ করলে কত? 55,000। যোগ করলে কত ভাইয়া? এই 5,000 কি করবো? যোগ 5,000 যোগ করলে আমার এখানে আসবে কত? আসবে হচ্ছে 55,000 টাকা। তাহলে আমার এখানে 55,000 কই আছে? আছে হচ্ছে খ নাম্বার। তাহলে আমাদের প্রশ্নের উত্তরটা কি হবে? প্রশ্নের উত্তর হবে হচ্ছে খ, 55,000 টাকা। এরপর বলেছে 4 বছরে উক্ত যন্ত্রের মোট কত টাকা অবচয় হয়েছে। খেয়াল করো, আমি একটা যন্ত্র কিনছি যেটার মোট দাম ছিল 55,000 টাকা। XYZ একটা টাইম পরে, হোয়াট এভার একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে আমার এই সম্পত্তির যন্ত্রটির অবচয় বাদে মূল্য ছিল কত? 34,000 টাকা। খেয়াল করো, প্রথম মূল্য যেটা 55,000 টাকা দিয়ে আমি এইটা কিনছিলাম, অবচয় বাদ দেওয়ার পরে একটা নির্দিষ্ট সময় পরে অবচয় বাদ দেওয়ার পরে এটার মূল্য আছে 34,000 টাকা। তাহলে প্রথমটা অবচয় সহ মূল্য ছিল 55,000, শেষে আছে অবচয় ছাড়া মূল্য। তাহলে অবচয় সহ যেই মূল্যটা সেইটা থেকে অবচয় ছাড়া, অবচয় বাদে যেই মূল্যটা ওইটা বাদ দিলেই তো অবচয়ের পরিমাণ বের হয়ে যায়, তাই না? তাইলে আমি সম্পত্তিটা কিনছিলাম 55,000 টাকা দিয়ে, এটা থেকে আমি অবচয় বাদ দেওয়ার পরে এটার মূল্য ছিল হচ্ছে 34,000 টাকা। তাহলে আমি যদি 55,000 টাকা থেকে 34,000 টাকা বাদ দেই, আমার থাকে কত? 21,000 টাকা। তাহলে এই 21,000 টাকা হচ্ছে এই যন্ত্রপাতির উপরে ডেপ্রিসিয়েশনের পরিমাণ বা অবচয়ের পরিমাণ। কত টাকা? 21,000 টাকা হচ্ছে অবচয়ের পরিমাণ। ওকে, এরপরের প্রশ্নটায় আমরা যাব। এরপরে কি বলছে? বলছে যে মূলধন জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় করো। ভাই একটু খেয়াল করো, মূলধন জাতীয় আয় আর প্রাপ্তি এই টাইপের অঙ্কের ক্ষেত্রে দুইটা জিনিস একটু মাথায় রাখা লাগবে। মূলধন জাতীয় একটা হচ্ছে প্রাপ্তি আর একটা হচ্ছে আয়। আচ্ছা,
মূলধন জাতীয় প্রাপ্তি হচ্ছে আমি ওই সম্পত্তিটা বিক্রি করে মোট যত টাকা পাইছি, কম পাইলাম না বেশি পাইলাম, বিক্রি করে লাভ হয়েছে না লস হয়েছে, কিচ্ছু দেখার দরকার নেই। আমি ওই সম্পত্তি বিক্রি করে সর্বমোট যত টাকা পাইছি, আমি ওই সম্পত্তিটা বিক্রি করে সর্বমোট যত টাকা পাইছি পুরাটা আমার জন্য মূলধন জাতীয় প্রাপ্তি। পুরাটা আমার জন্য কি? মূলধন জাতীয় প্রাপ্তি। পুরাটা আমার জন্য কি? মূলধন জাতীয় প্রাপ্তি। ওই সম্পত্তিটা বিক্রি করে আমার যত টাকা লাভ হয়েছে ওইটা আমার জন্য মূলধন জাতীয় আয়। ওটা আমার জন্য কি? মূলধন জাতীয় আয়। আমাকে বলছিল যে ওই সম্পত্তিটা আমি বিক্রি করে দিছি কত টাকায়? 35,000 টাকায়। যখন বিক্রি করছি তখন এটার অবচয় ছাড়া, মানে অবচয় বাদ দেওয়ার পর এটার মূল্য ছিল 34,000 টাকা। তার মানে আমি 34,000 টাকার একটা জিনিস 35,000 টাকায় বিক্রি করতে পারছি, এর মাধ্যমে কিন্তু আমার 1,000 টাকা লাভ হয়েছে। আমার কাছে তো জানতে চাইছে এইটাই, মূলধন জাতীয় আয়ের পরিমাণ মানে যন্ত্রটা বিক্রি করে কত টাকা লাভ হয়েছে। লাভ হয়েছে ভাইয়া কত টাকা? লাভ হয়েছে আমার 1,000 টাকা। কত টাকা? 1,000 টাকা। তাহলে আমার এই প্রশ্নের উত্তর কত? উত্তর হচ্ছে 1,000 টাকা। ক নাম্বারটা হচ্ছে আমাদের জন্য উত্তর। ওকে, এর পরের প্রশ্নে আমরা চলে যাব। আচ্ছা, এর পরের প্রশ্ন আমাকে কি বলছে? বলছে নিচের উদ্দীপকটি পড়ো, পড়ে কি করতে বলছে? 67 ও 68 নাম্বার প্রশ্নের উত্তর দিতে বলছে। 2020 সালের জানুয়ারির 1 তারিখে মিস্টার রহিম ব্যবসায়ের জন্য 60,000 টাকা মূল্যের একটি মেশিন ক্রয় করলেন। মেশিনটির সংস্থাপন ব্যয় ছিল কত? 10,000 টাকা। ডিসেম্বর মাসে অবচয় বাদ দেওয়ার পরে মূল্য ছিল 50,000 টাকা। একদম আগের প্যাটার্নের একটা প্রশ্ন, একদম হুবহু আগের প্যাটার্নের একটা প্রশ্ন, মানে প্যাটার্নের মধ্যে কোনো চেঞ্জ নেই, একদম হুবহু আগের প্যাটার্নের একটা প্রশ্ন। আচ্ছা, কি বলছে? মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ কত? সম্পত্তি কিনতে যেই কয় টাকা লাগছে ওইটা। বেশ, সম্পত্তি আমি কিনছি কত টাকা দিয়ে? 60,000 টাকা, আর সংস্থাপন ব্যয় দিচ্ছি 10,000 টাকা। 60,000 আর 10,000 যোগ করলে কত? 70,000 টাকা। এটা হচ্ছে আমার এই সম্পত্তির মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ। আচ্ছা, এরপরে কি বলছে? অবচয়ের পরিমাণ নির্ণয় করো। ওকে, ভালো কথা। আমি একটা সম্পত্তি কিনছিলাম 70,000 টাকা দিয়ে, যন্ত্রটির অবচয় বাদ দেওয়ার পরে মূল্য ছিল 50,000 টাকা। তাহলে অবচয় ছাড়া যেই মূল্যটা বাদ দিয়ে দিই, অবচয় সহ মূল্য থেকে অবচয় ছাড়া মূল্যটা বাদ দিতে হবে। অবচয় সহ মূল্য থেকে অবচয় ছাড়া মূল্যটা বাদ দিতে হবে। বাদ দিয়ে দিলাম ভাই, তাহলে থাকে কত? থাকে হচ্ছে আমার এখানে 20,000 টাকা। তাহলে আমার এটার অবচয়ের পরিমাণ কত? অবচয়ের পরিমাণ হচ্ছে 20,000 টাকা। কত টাকা? 20,000 টাকা। ওকে, এরপরে আমরা চলে যাব হচ্ছে আমাদের 69 নাম্বার প্রশ্নে। 69 নাম্বার প্রশ্নে কি বলা আছে আমরা দেখি। বলা আছে কত? 50 লক্ষ টাকায় একটি জাপানি মোটর গাড়ি ক্রয় করা হলো এবং 20 লক্ষ টাকা আমদানি শুল্ক দেওয়া হলো। মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ কত? দুটো যোগ করে দাও। যোগ করলে কত? 70, 1, 2, 3, 4, 5, 70 লক্ষ টাকা। উত্তর কত? উত্তর হচ্ছে ঘ। ভাইয়া আমি তোমাকে একটু পরিষ্কার করে দিচ্ছি, হ্যাঁ, মূলধন জাতীয় প্রদানের পরিমাণ বা মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ যদি বলে, তাহলে সম্পত্তি কেনার সাথে সাথে ওই সম্পত্তি কেনার জন্য যত টাকা খরচ হয়েছে সবগুলো যোগ করতে হবে। সম্পত্তি ক্রয় করার সাথে সাথে ওই সম্পত্তি কেনার জন্য যা খরচ হয়েছে ওটা যোগ করতে হবে। তাহলে 50 লক্ষ যোগ 20 লক্ষ যোগ করলে কত? 70 লক্ষ টাকা, তাই না? আচ্ছা, এরপরের প্রশ্ন আমরা দেখি। 70 নম্বর প্রশ্নের জন্য একটা উদ্দীপক আছে। উদ্দীপকটা আমরা পড়ি। ম্যাথের এমসিকিউ তো সবগুলোতে আসলে উদ্দীপক থাকবেই। কি বলা আছে? সুরভি এন্টারপ্রাইজ 5 লক্ষ টাকা একটি পুরাতন মাইক্রোবাস ক্রয় করেন। 50,000 টাকার যন্ত্রাংশ সংযোজন করে মাইক্রোবাসটি মেরামত করেন। পরবর্তীতে 5,75,000 টাকায় বিক্রি করেন। দেখছো নি কি পরিমাণে ধান্দাবাজ। আচ্ছা, কি বলা আছে? 70 নম্বর প্রশ্ন বলেছে সুরভি এন্টারপ্রাইজের মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ কত? ভাইয়া আমি কি বলছিলাম? সম্পত্তি বিক্রি করে আমি মোট যত টাকা পাবো পুরোটাই আমার জন্য প্রাপ্তি। সম্পত্তি বিক্রি করার পরে আমি যত টাকা পাবো পুরোটাই আমার জন্য প্রাপ্তি। আবার বলছি, সম্পত্তি বিক্রি করার পরে আমি যত টাকা পাবো পুরোটাই আমার জন্য কি? প্রাপ্তি। সম্পত্তিটি বিক্রি করছি কত টাকায়? 5,75,000 টাকায়। তাহলে মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ কত? মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ 5,75,000 টাকা।
75,000 টাকা। ওকে, এরপর আমরা চলে যাব প্রশ্ন নাম্বার 71 ও 72। কি বলছে ভাই দেখি, বলা আছে মিস নাজিবা 2018 সালের ভাড়া বাবদ 30,000 টাকা পেল, যার মধ্যে 5,000 টাকা পূর্ববর্তী বছরের, 8,000 টাকা পরবর্তী বছরের এবং বিজ্ঞাপন ব্যয় বলছে হচ্ছে আমার এখানে 15,000 টাকা 3 বছর। ওকে, আমাকে এখানে বলছে যে মিস নাজিবার ব্যবসায় মুনাফা জাতীয় আয়ের পরিমাণ কত। একটু খেয়াল করো, একটু মনোযোগ দাও। আমি 2018 সালে ভাড়া বাবদ পাইছি কত, 30,000। এই পাইছি কত ভাইয়া, পাইছি হচ্ছে আমি এখানে 30,000। ওকে, যার মধ্যে 5,000 টাকা পূর্ববর্তী বছরে, তার মানে 2017 সালের কত টাকা, 2017 সালের হচ্ছে 5,000 টাকা, 5,000 টাকা। ওকে, পরবর্তী বছরের 8,000 টাকা, পরবর্তী বছর মানে কত, 2018, কত টাকা, 8,000 টাকা। ওকে, তাহলে 30,000 টাকা 1 2 3 4 বাদ দিব হচ্ছে 5,000 টাকা, বাদ দিব হচ্ছে 8,000 টাকা। তাহলে থাকতেছে কত, থাকতেছে হচ্ছে এখানে আমার 17,000 টাকা। কত টাকা থাকতেছে, 17,000 টাকা। এবং এই টাকাটাই আমার 2000 কত সালের, এই টাকাটাই হচ্ছে আমার 2000, আচ্ছা 18 সাল পূর্ববর্তী সাল পরবর্তী, হ্যাঁ এটা 19 সাল হবে, হ্যাঁ এটা হবে 19 সাল, কারণ পরবর্তী বছর বলছে, এই কি বলছে, পরবর্তী বছর বলছে 19 সাল। তাহলে 2018 সালের টাকা কত, 17,000 টাকা। 2018 সালের টাকা কত, 17,000 টাকা। এবং আমার জন্য শুধুমাত্র চলতি বছরের বা চলতি হিসাবকালের টাকাটাই আমার জন্য আয়। তাহলে আয় কত হবে, আয় হচ্ছে আমার এখানে খ 17,000 টাকা, খ 17,000 টাকা। ও আরেকটা কথা বলছে, সরি একটুখানি, বলছে বছর শেষে মিস নাজিবার ব্যবসায়ের সম্পদের পরিমাণ কত। এই বছর শেষে তার ব্যবসায়ের মোট সম্পদের পরিমাণ কত। এই কত টাকা বলছে ভাইয়া, বলছে যে বছর শেষে মিস নাজিবার সম্পদের পরিমাণ কত, কত টাকা তার জন্য সম্পদ, ওইটা আমার কাছে জানতে চাইছে। ভালো মতো বুঝছো, কত টাকা তার জন্য সম্পদ, ওই টাকার পরিমাণ জানতে চাইছে, তাই না? আচ্ছা আসো আমরা একটু ক্যালকুলেশনের মধ্যে আসি। বাড়ি ভাড়া বাবদ 30,000 টাকা পেল, যার মধ্যে 5,000 টাকা পূর্ববর্তী বছরের এবং 8,000 টাকা পরবর্তী বছরের আমি বাড়ি ভাড়া পাইছি, তাই না? তো বাড়ি ভাড়া আমি যদি অগ্রিম পাই, এটা আমার জন্য দায়, তো ওইটার এখানে কাজ নাই, মানে ভাড়া নিয়ে কোনো জ্ঞানজামি নেই। বিজ্ঞাপন আমি দিছি কত টাকা, 15,000 টাকা, কয় বছরের, 3 বছরের। তাইলে 3 বছরের মানে প্রথম বছরের 5,000, তারপরে হচ্ছে দ্বিতীয় বছরের কত 5,000, তৃতীয় বছরেরও কত 5,000, এই মোট 15,000 টাকা আমি বিজ্ঞাপন বাবদ দিছি। তো প্রথম বছর তো আমার খরচ হয়ে গেছে, তাহলে বাকি 2 বছর কি আমার এখনো অগ্রিম আছে না, অগ্রিম বা বলতে পারি এটাকে এখনো বিলম্বিত আছে না। তাহলে বিলম্বিত বিজ্ঞাপন এটা একটা অসমন্বিত ব্যয়, এটা একটা ভুয়া সম্পত্তি, এটাকে আমরা সম্পত্তির মধ্যে দেখাই, তাই না? 2 বছরের টাকা দেখাই, তাহলে 2 বছরের টাকা কত, 2 বছরের টাকা হচ্ছে 10,000 টাকা। তাহলে 10,000 টাকা, কই 10,000 গেল কোথায়, মিস নাজিবার কোথায় গেল, সম্পদের পরিমাণ, হ্যাঁ 72 নাম্বার। 72-এর উত্তর কি, 72-এর উত্তর হচ্ছে ঘ। চলে যাব আমরা প্রশ্ন নাম্বার 73। 73 নাম্বার প্রশ্নে বলেছে বৈদ্যুতিক খরচ পরিশোধ 12,000 টাকা, যার মধ্যে নতুন বৈদ্যুতিক কেবল ক্রয় 9,500 টাকা এবং কেবলের পরিবহন ব্যয় 500 টাকা বলা আছে, অন্তর্ভুক্ত আছে। মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ কত টাকা। 73 নম্বর প্রশ্ন কি বলা আছে ভাইয়া, মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ কত টাকা, তাই না ভাইয়া? একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, আমি কি কি করছি ভাইয়া, বৈদ্যুতিক খরচ পরিশোধ করছি কত টাকা, 12,000 টাকা। ওকে ভালো কথা। এর মধ্যে আমি কি করছি, এর মধ্যে আমি বৈদ্যুতিক কেবল ক্রয় করছি 9,500 টাকার, কেবলের জন্য পরিবহন ভাড়া দিছি কত টাকা, 500 টাকা। কি বলছিলাম, কোন একটা সম্পত্তি কেনার পরে ওই সম্পত্তিটা ব্যবহার উপযোগী করার আগ পর্যন্ত যদি কোনো ধরনের কোনো খরচ করতেই হয়, ওই খরচের দামটা সম্পত্তির দামের সাথে যোগ হবে, তাই না? তাইলে আমি এটা কিনছি 12,000, ওকে ফাইন, আমি সরি খরচ করছি 12,000, কিন্তু ওই পাশে আবার 10,000 টাকা আমার আবার মূলধন জাতীয় ব্যয় গেছে, তাহলে মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ কত, 2,000 টাকা, তাই না?
তাহলে এই জায়গায় মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ কত হবে? 2000। কেন? তার কারণ হচ্ছে নতুন বৈদ্যুতিক কেবল ভাই কেবল 10 দিনে নষ্ট হয়ে যায় না, 1 বছরে নষ্ট হয়ে যায় না, বছরের পর বছর যুগের পর যুগ চলতে থাকে। তো এটা তো মূলধন জাতীয়, আমার লাগবে কি মুনাফা জাতীয়টুকু, আমার লাগবে কি মুনাফা জাতীয় অংশটুকু। আচ্ছা, এরপরে আমরা চলে যাব হচ্ছে আমাদের কত 74 নম্বর প্রশ্ন। কি বলা আছে দেখি, বলা আছে বেঙ্গল ট্রেডার্স ভাড়া বাবদ 70,000 টাকা প্রদান করে, যার মধ্যে 10,000 টাকা পূর্ববর্তী বছর এবং 15,000 টাকা পরবর্তী বছর। তো আমি ধরে নিলাম একটা আদর্শ সাল ধরে নিই 2010, হ্যাঁ, জাস্ট এক্সাম্পল ধরে নিলাম আর কি, হ্যাঁ ধরে নিলাম। তাইলে আমি ভাড়া আমার কত 70,000, এর মধ্যে ভাইয়া কি, এর মধ্যে দেখো এর মধ্যে 10,000 টাকা পূর্ববর্তী বছরের, 10,000 টাকা কি পূর্ববর্তী বছরের, তাইলে 70,000 টাকা এর মধ্যে পূর্ববর্তী বছর, পূর্ববর্তী কত, পূর্ববর্তী হচ্ছে আমার 10,000, আবার পরবর্তীও আছে, পরবর্তী কত 15,000, তাইলে পরবর্তী 15,000, তাহলে 25,000 বাদ দিতে হবে। তাহলে 1 2 3 4 70,000 মাইনাস 25,000 করলে কত আসে, করলে আসে হচ্ছে এখানে 45,000 টাকা, 45,000 টাকা। তাইলে মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ কত টাকা? মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ হচ্ছে এখানে 45,000 টাকা। ওকে, এরপরের প্রশ্নে আমরা যাব 75 নম্বর প্রশ্নে। কি বলা আছে ভাই দেখি, 75 নম্বর প্রশ্নে আমাদেরকে বলেছে একটি ব্যবসায়ের 4 বছরের বিজ্ঞাপন খরচ 20,000 টাকা প্রদান করলে মুনাফা জাতীয় ব্যয় কত হবে? চলতি বছরে যেটা খরচ হয়েছে এটা মুনাফা জাতীয় ব্যয়, অগ্রিম যেটা আছে সেটা হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। সে ভাই খরচ করে কত 20,000 টাকা, কয় বছরের জন্য? এসে খরচ করছে কত 1 2 3 4, কয় বছরের জন্য? 4 বছরের জন্য। তাহলে 1 বছরের কত আসে 5,000 টাকা আসে। তো 4 বছরের মধ্যে 1 বছর খরচ করছি, এইটা হচ্ছে আমার জন্য মুনাফা জাতীয় আয়, আর বাকি 15,000 টাকা হচ্ছে আমার জন্য বিলম্বিত বিজ্ঞাপন। বাকি টাকা আমার জন্য কি, বাকি টাকা আমার জন্য বিলম্বিত বিজ্ঞাপন। ওকে, 75 নম্বর প্রশ্নটা আমরা বুঝলাম। আমরা তাহলে চলে যাব প্রশ্ন নাম্বার 76-এ। আর 76-এর জন্য একটা উদ্দীপক পড়তে হবে আমাদেরকে। 76 এবং 77 নম্বর প্রশ্নের জন্য আমাকে একটা উদ্দীপক পড়তে বলছে তারা। উদ্দীপকে কি বলা আছে দেখি, বলা আছে যে সায়নী একজন কম্পিউটার ব্যবসায়ী, তার ব্যবসায়ে বিজ্ঞাপনের জন্য 30,000 টাকা 5 বছরের জন্য খরচ করেন। বর্তমান অর্থ বছরে তিনি বিজ্ঞাপন হিসাবে দেখাবেন কত 6,000 টাকা। এই 30,000 টাকা এটাকে ভাগ করব 5 দিয়ে, তাহলে 5 6 30,000 টাকা, 6,000 টাকা। বর্তমান বছরে দেখাবে কত টাকা? বর্তমান বছরে বিজ্ঞাপন নামে ব্যয়ের পরিমাণ দেখাবে, খরচের পরিমাণ দেখাবে কত 6,000 টাকা। সায়নীর বইয়ের উক্ত লেনদেনটি হিসাবে অন্তর্ভুক্ত হবে। খেয়াল করো ভাইয়া কি বলছে, সায়নীর বইতে উক্ত লেনদেনটি লিপিবদ্ধ হবে। 77 নম্বর প্রশ্নটা একটু দেখবো। কি বলা আছে, সায়নীর বইতে উক্ত লেনদেনটি হিসাবভুক্ত হবে। হিসাবভুক্ত হবে কিভাবে একটু আমরা দেখি তো। এই হিসাবভুক্ত হবে কিভাবে, হিসাবভুক্ত হবে হচ্ছে যেহেতু 5 বছরের বলছিল তাই না, হ্যাঁ 5 বছরের বলছে, তাইলে এখানে প্রথম একটা পয়েন্ট আমরা অ্যাড করতে পারবো, সেটা হচ্ছে 5-এর 1 অংশ মুনাফা জাতীয় ব্যয়। হ্যাঁ 5-এর 1 অংশ, কারণ যে 30,000 টাকা দেওয়া হয়েছে 5-এর 1 অংশ নাকি 4-এর, হ্যাঁ 5-এরই তো 5 দিয়ে ভাগ করছিলাম, এই 5 দিয়ে ভাগ করছিলাম তাই না। তাইলে এইটার 5 ভাগের 1 ভাগ হচ্ছে 6,000 টাকা। এই 6,000 টাকা মুনাফা জাতীয় ব্যয়, এটা সত্য। 5-এর 4 অংশ বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, এটাও সত্য। ভাই খেয়াল করো, আমার অংশ হচ্ছে মোট অংশ হচ্ছে 5 ভাগ, এই 5 ভাগের 1 ভাগ হচ্ছে মুনাফা জাতীয়, আর বাকি 4 ভাগ হচ্ছে বিলম্বিত, বাকি 4 ভাগ কি বিলম্বিত। ওকে, তাহলে সম্পূর্ণটা মুনাফা জাতীয় না, এটা হইতে পারে না। তাহলে উত্তর কি, উত্তর হচ্ছে 1 ও 2। উত্তর কি, উত্তর হচ্ছে 1 ও 2। এরপর চলে যাব 78 নম্বর প্রশ্নে। কি বলা আছে আমরা দেখি, বলা আছে 5 বছরের জন্য বিজ্ঞাপন খরচ কত টাকা 10,000 টাকা। এক্ষেত্রে 5 বছরের জন্য খরচ করছি কত 10,000, 1 2 3 4, কয় বছরের জন্য 5 বছরের জন্য। তাহলে 1 বছরের কত 2,000 টাকা। এই 1 বছরের কত, 1 বছরের হচ্ছে
2000, তাহলে এইটা আমার জন্য মুনাফা জাতীয়। আচ্ছা, আর বাকি যে 8000 টাকা আছে ওইটা আমার জন্য কি বিলম্বিত। আচ্ছা, এখন তাহলে দেখি, এখন তাহলে মুনাফা জাতীয় ব্যয় কত 2000, বিলম্বিত কত 8000, মুনাফা জাতীয় এই অপশনটা ভুল। তাহলে উত্তর হচ্ছে 1 ও 2। 1 ও 2 কই আছে ভাইয়া? ক নাম্বারে। তাহলে 78 নম্বর প্রশ্নের উত্তর কত? 78 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক। এর পরের প্রশ্নে আমরা চলে যাই। এর পরের প্রশ্নে কি বলছে দেখি, 79 নাম্বার প্রশ্ন, প্রশ্ন নাম্বার 79 বলা আছে মিস্টার শামীম ব্যবসায়ে ব্যবহারের জন্য 7 লক্ষ টাকা ব্যয়ে একটি মোটর গাড়ি ক্রয় করেন, যা লাইসেন্স ও আনুষঙ্গিক খরচ বাবদ 10,000 টাকা খরচ করে। 1 বছর পরে ব্যবসায়ের জন্য অপর একটি গাড়ি ক্রয়ের উদ্দেশ্যে উক্ত গাড়িটি 7,50,000 টাকায় বিক্রয় করে। আমার প্রশ্নে জানতে চাইছে শামীমের ব্যবসায়ে মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ কত। ভাইয়া আমি গাড়ি কিনছিলাম কত টাকা দিয়ে? 1, 2, 3, 4, 5, 7 লক্ষ টাকা দিয়ে, এবং এটার জন্য আনুষঙ্গিক খরচ করছি 1, 2, 3, 4, তার মানে 7,10,000 টাকা। তাহলে আমার মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ কত? 7,10,000 টাকা। 7,10,000 টাকা। এরপরে বলছে যে এই 7,10,000 টাকা ব্যয় হওয়া গাড়িটা আমি একটা নির্দিষ্ট সময় পরে 7,50,000 টাকায় বেচা দিছি। তাহলে এই বেচার ফলে আমার লাভ হইল কত? লাভ হইল কত? লাভ কিন্তু আমার এখানে চোখ বন্ধ করে হইল 40,000 টাকা। এবং এই সম্পত্তি বিক্রি করে যত টাকা আমার লাভ হয়, সম্পত্তি বিক্রি করে আমার যত টাকা লাভ হয়, ওই লাভের অংশটুকুকে আমরা বলি মুনাফা জাতীয়, মূলধন জাতীয় আয়। এই যে দেখো বলছে মুনাফা জাতীয় আয়ের পরিমাণ কত? মুনাফা জাতীয় আয়ের পরিমাণ, মূলধন জাতীয় আয়ের পরিমাণ, আমি আন্তরিকভাবে দুঃখিত, মূলধন জাতীয় আয়ের পরিমাণ কত? 40,000 টাকা। আমি আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি, আমি একটা সম্পত্তি বিক্রি করে মোট যত টাকা পাইছি পুরোটা আমার জন্য মূলধন জাতীয় প্রাপ্তি। পুরোটা আমার জন্য কি? মূলধন জাতীয় প্রাপ্তি। ওই সম্পত্তিটা বিক্রি করে আমার যত টাকা লাভ হইছে ওইটা আমার জন্য মূলধন জাতীয় আয়। তাহলে আমার মূলধন জাতীয় আয় কত? আয় হচ্ছে 40,000 টাকা। ওকে, এরপর আমরা চলে যাব প্রশ্ন নাম্বার 81। 81 নম্বর প্রশ্নে কি বলা আছে আমরা দেখি। বলা আছে জনাব দিদার 2008 সালে একটি পুরনো বাড়ি 4 লক্ষ টাকায় ক্রয় করেন, যা রং করা বাবদ আরো 75,000 টাকা খরচ হয়েছে। তিনি 2014 সালে বাড়িটি কত টাকায় বিক্রি করে? বাড়িটি হচ্ছে 7,55,500 টাকায় বিক্রি করেন। তার মূলধন জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় করো। ভাই দেখো, আমি এই সম্পত্তিটা বিক্রি করে যত টাকা পাইছি পুরাটাই আমার জন্য আয়। আমি এই সম্পত্তিটা বিক্রি করে যত টাকা পাইছি পুরাটাই কি আমার জন্য একটা আয়, তাই না? আচ্ছা, সম্পত্তিটা আমি কিনছি কত টাকা দিয়ে ভাইয়া? সম্পত্তিটা আমি কিনছি 1, 2, 3, 4, 5, এরপরে কি করছি ভাইয়া? 75,000 টাকা দিয়ে রং করছি, তাই না? তাহলে এটা আমি কিনছি মোট 7,75,000 টাকা, 4,75,000 টাকা। এখন আমি এটা বিক্রি করছি কত টাকায়? বিক্রি করছি 7,55,500। কিনছিলাম কত দিয়ে? 4,75,000। তাইলে 7,55,500 মাইনাস 4,75,000 বাদ দিয়ে থাকতেছে কত? 2,80,500। 2,80,500 ক নাম্বারে ভাইয়া? আমি তোমাকে পরিষ্কার করে বলছি, আমি সম্পত্তি বিক্রি করে মোট যত টাকা পাবো ওইটা আমার জন্য মূলধন জাতীয় প্রাপ্তি। সম্পত্তি বিক্রি করে আমার যত টাকা লাভ হবে, প্রফিট হবে, ওইটা আমার জন্য মূলধন জাতীয় আয়। তো এইখানে আমার সম্পত্তিটা বিক্রি করে লাভ হয়েছে 2,80,500 টাকা। 2,80,500 টাকা। ওকে, তাহলে 81 পর্যন্ত আমরা বুঝে ফেললাম, তাই না? এরপরের প্রশ্ন আমরা চলে যাব। এরপরের প্রশ্নটা দেখি কি বলছে। ওকে, 82 নম্বর প্রশ্ন। 82 নম্বর প্রশ্নে কি বলা আছে? 82 নম্বর প্রশ্নে আমাকে বলেছে যে বিনিয়োগের সুদ বাবদ বর্তমান বছরে 460 টাকা পাওয়া গেছে, কিন্তু এর মধ্যে 60 টাকা আগামী বছর সংক্রান্ত। এক্ষেত্রে মুনাফা জাতীয় আয় কত হবে? খেয়াল করো, আমি মোট পাইছি 460, কিন্তু এর মধ্যে 60,000 টাকা আমার আগামী বছরের অগ্রিম। তাহলে 60,000 বাদ দিয়ে দিই, তাহলে থাকে কত? 40 টাকা।
তো এই 40 টাকা আমার বর্তমান, 40 টাকা কি আমার, সরি 40 না 400, আমি 40 বললাম কেন, এই 400 টাকা আমার বর্তমান বছরে, তাই না? তাহলে আমার মুনাফা জাতীয় আয়ের পরিমাণ কত? মুনাফা জাতীয় আয়ের পরিমাণ হচ্ছে 400 টাকা। কত টাকা? 400 টাকা। ওকে, এরপর আমরা চলে যাব প্রশ্ন নাম্বার 83। 83 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? শিক্ষানবিশ সেলামে 5 বছরের জন্য পাওয়া গেল কত টাকা? 3000 টাকা। এক্ষেত্রে কোনটি প্রযোজ্য? 5 বছরের জন্য পাইছি, তাই না? তাইলে এই 3000 ভাগ 5 সমান সমান 6000। তার মানে এই জায়গায় 6000 টাকা হচ্ছে আমার জন্য শিক্ষানবিশ সেলামি যেহেতু মুনাফা জাতীয় আয়। আর বাকি যেই টাকাটা পুরোটা যেটা আমরা পাইছি 3000 টাকা, পুরোটাই আমার জন্য মুনাফা জাতীয় প্রাপ্তি। পুরোটাই কি আমার জন্য মুনাফা জাতীয় প্রাপ্তি। আচ্ছা, তাহলে এখানে একটু খেয়াল করে দেখো, এখানে একটাই তো উত্তর বের হবে। মুনাফা জাতীয় আয়ের পরিমাণ কত টাকা? 600 টাকা। 6000 লিখতেছি কেন আমি? 600 টাকা, কারণ ভাগ করলে তোমার 600 আসবে এখানে। এই তাহলে কত? 600 টাকা, তাই না? মুনাফা জাতীয় কিসের পরিমাণ? মুনাফা জাতীয় আয়ের পরিমাণ কত টাকা? 600 টাকা। এরপরে আমরা চলে যাব হচ্ছে আমাদের প্রশ্ন নাম্বার 84। 84 কি বলা আছে? আচ্ছা, 84-তে বলা আছে কি? 84-তে আমাদেরকে বলেছে যে আনয়ন ভাড়া 7500, যার মধ্যে আনয়ন ভাড়া 7500, যার মধ্যে 2500 টাকা নতুন সিমেন্ট মিক্সচার ক্রয়ের জন্য প্রদান, তাই না? তাহলে মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ 7500 না, 7500 হইতে পারে না। মুনাফা জাতীয় ব্যয় 2500, হ্যাঁ, কারণ সিমেন্টের মিক্সচার আনয়নের ভাড়া এটা গেল। এরপর হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ কত? মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ হচ্ছে আমার এখানে 5000 টাকা, তাই না? তাহলে 5000 টাকা। 2 ও 3, 2 ও 3 কই আছে ভাইয়া? গ নাম্বারে। তাহলে আমাদের 84-র উত্তর হচ্ছে গ। এরপরে আবার একটা উদ্দীপক তো পড়তেই হবে, যেহেতু ম্যাথ সমাধান করতেছি আমরা। জনি 2 লক্ষ টাকা মূল্যের যন্ত্রপাতি ক্রয় করে শুল্ক বাবদ 10,000 টাকা এবং বহন খরচ বাবদ 5000 টাকা ব্যয় করেন। পরবর্তী সময় তিনি যন্ত্রটি 2,50,000 টাকায় বিক্রি করেন। যন্ত্রপাতি হিসাবে কত টাকা লিপিবদ্ধ করতে হবে? যন্ত্রপাতি কেনা এবং এই কেনা বাবদ আনুষঙ্গিক খরচে কত টাকা লাগছে, যত টাকা লাগছে তার যোগফল। আমি এটা কিনছি কত টাকা দিয়ে? কিনছি 1 2 3 4 5, 2 লক্ষ টাকা দিয়ে। শুল্ক বাবদ দিছি কত? 10,000 টাকা, তাই না? বহন খরচ বাবদ দিছি কত? 5000 টাকা, তাই না? আচ্ছা, আর কিছু দিছি? আর কিছু দিই না। তাই 2,10,000, 2,15,000, 2,15,000 টাকা। তাহলে উত্তর কত? 85-র উত্তর হচ্ছে খ। 85-র উত্তর কত? খ। আবার বলছি, যন্ত্রপাতির দাম হবে যন্ত্রপাতি যত টাকা দিয়ে কিনেছি যোগ এই যন্ত্রপাতি কেনার জন্য আমার আনুষঙ্গিক যত খরচ হয়েছে ওইটা যোগ করতে হবে। তাহলে কত ভাইয়া? 2,15,000 টাকা। এবার বলছে মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ কত? আমি সম্পত্তি বিক্রি করে যত টাকা পাইছি পুরোটাই আমার জন্য মূলধন জাতীয় প্রাপ্তি। সম্পদ বিক্রি করে যত টাকা পাওয়া যায় পুরোটাই কি আমার জন্য মূলধন জাতীয় প্রাপ্তি। সম্পত্তি বিক্রি করছি 2,50,000 টাকা, পুরোটাই কি আমার জন্য প্রাপ্তি। ওকে, এরপরের প্রশ্নে আমরা যাব। এরপরের প্রশ্নটা কত? 87 নম্বর প্রশ্ন। মূলধন জাতীয় আয়ের পরিমাণ কত? আহারে, এটা পিছনে দিয়ে এসছি। মূলধন জাতীয় আয়ের পরিমাণ কত, তাই না? আচ্ছা, যত টাকা লাভ হবে তত টাকা হচ্ছে আমার মূলধন জাতীয় আয়। যত টাকা লাভ হবে তত টাকা কি আমার মূলধন জাতীয় আয়। তাইলে এটা কেনার জন্য আমার মোট খরচ হচ্ছে 2,10,000 আর 5,000, 2,15,000 টাকা। কত? 2,15,000। বিক্রি করছি কত টাকায়? বিক্রি করছি 2,50,000 টাকায়। তাহলে বাদ দাও তুমি, বাদ দিলে দেখো যদি 35,000 হয়, হ্যাঁ 35,000 হইলে মেবি ঠিক আছে। 2,50,000 মাইনাস 2,15,000, হ্যাঁ 35,000 টাকা এখানে আমার লাভ হয়েছে। এবং আমার যত টাকা লাভ হবে ওইটাই আমার জন্য মূলধন জাতীয়, এই যত টাকা আমার লাভ হবে ওইটাই কি আমার মূলধন জাতীয় আয়ের পরিমাণ। কত? 35,000 টাকা। ওকে, 87 পর্যন্ত গেল আমাদের। হ্যাঁ, 87 পর্যন্ত গেল এবং এই জায়গায় কিন্তু কি আমাদের চতুর্থ অধ্যায়টা শেষ হয়ে যাচ্ছে। আমাদের সংক্ষিপ্ত সিলেবাসে যেহেতু পঞ্চম অধ্যায় নাই, ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে আমাদের ষষ্ঠ অধ্যায় জাবেদা, এই জাবেদার যে টাইপ 1-এর যে এমসিকিউ আছে, টাইপ 1-এর এমসিকিউ থেকে ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে আলোচনা শুরু করব।
যারা যারা এই যে আমাদের দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায়, এই তিনটা অধ্যায়ের টাইপ ভিত্তিক বহু নির্বাচনী আমরা আলোচনা করে ফেলেছি, যারা এই ক্লাসগুলো দেখেছো তোমরা কিন্তু নিজেকে এখন যাচাই করে দেখতে পারবা যে এই তিনটা অধ্যায়ে তোমার আর কোনো এমসিকিউ অজানা নাই, তুমি সবগুলো এমসিকিউ পারতেছো। তার কারণ তুমি আমার ক্লাসের ব্যাখ্যাগুলো মনোযোগ দিয়ে শুনেছো, আমি যে এক্সাম্পলগুলো দিয়েছি সেটা মনোযোগ দিয়ে শুনেছো এবং এই প্রশ্নের উত্তরগুলো সমাধান করেছো। তো তোমার কিন্তু এই তিনটা অধ্যায়ের এমসিকিউর খুব ভালো একটা প্রিপারেশন হয়ে গেছে। তোমাদেরকে অনুরোধ করে বলবো বাকি 4টা অধ্যায়ের এমসিকিউ তোমরা আমার সাথে করে ফেলো। আর যারা যারা এখনো এই এমসিকিউ বইটা কিনছো না বলে সবগুলো ক্লাস করতে পারছো না, তাদেরকে বলবো যত দ্রুত সম্ভব বইটা কিনে এই এমসিকিউগুলো পড়া শুরু করো। তার কারণ এমসিকিউতে 30-এর মধ্যে তুমি যদি 26-27 না তুলতে পারো তখন কিন্তু এ প্লাস তোলাটা অনেক বেশি কঠিন হয়ে যাবে। তো তোমাদের সবাইকে অনেক অনেক শুভকামনা জানিয়ে আমি আমার আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।